আবারও রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে সন্ধ্যার পরেই দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগ। রীতিমতো সন্ধ্যার আগেই হামলা ভাঙচুর সহ কঠিন তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ শেখ হাসিনার গোপন আদেশ পেয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লাখ লাখ কর্মী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সাথে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ, কি দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা, মুক্তিযুদ্ধ পরবর্তী ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থান। একটি মুক্তিযুদ্ধ, আরেকটি হচ্ছে গণঅভ্যুত্থান। গেল কয়েকদিন আগে বিমস্টেকে থাইল্যান্ডের ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বিবৃতি এবং ভারতের বিবৃতি দুটোর মধ্যে বেশ কিছু তফাৎ এবং পার্থক্য দেখা দিয়েছে। দুই দেশের বিবৃতিগুলো আলাদা আলাদা শুনলে মনে হবে যে দুইটা বৈঠকের কথা দুই রকম, আর বৈঠক তো একটাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ঘোল কে খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের বাংলাদেশ থেকে? আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন ভারতের বক্তব্যগুলোর সাথে অনেক জায়গাতেই কিছুটা সাংঘর্ষিক। বাংলাদেশ সমুদ্র অঞ্চলের অভিভাবক এমনই দাবি করতে দেখা গিয়েছিল চীন সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে, এবং মনে করা হচ্ছে চীনের ব্যবসায়িক সম্প্রদায়কে আকর্ষিত করার জন্যই এখানে মন্তব্য ছিল ডক্টর ইউনূসের। তার পাশাপাশি এবার প্রশ্ন উঠছে যে ভারতের ৭টি রাজ্যকেও যেখানে তিনি উপেক্ষা করলেন না, সেখানে কি ভারত হাত পা গুটিয়ে বসে রয়েছে? না, একেবারেই নয়। ভারতও এবার পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সাথে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সম্পর্ক হয় দেশ ও জনগণের সাথে, ব্যক্তি বা দলের সাথে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহার করার বিষয়ে একমত হয়েছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনো ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয়ে কাজ করতে প্রস্তুত। লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয় জানিয়ে তৌহিদ হোসেন বলেন, এমন কাজ যারা করছে তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাট পরিকল্পিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাখাইনে যে পরিস্থিতি তাতে এখনই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো সম্ভব নয়। চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর করবে বলে জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আসসালামু আলাইকুম দর্শক, আবারও দর্শকদের মুখোমুখি হচ্ছি। গতকালকে একটি আলোচনা করেছিলাম, যে আলোচনায় শিরোনাম ছিল যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ। কি দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা, মুক্তিযুদ্ধ পরবর্তী ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থান। একটি মুক্তিযুদ্ধ, আরেকটি হচ্ছে গণঅভ্যুত্থান। একই রকমের দুইটা ভুল। সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী জাতীয় সরকার গঠন না করা এবং জাসদের ব্যানারে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা। ঠিক ২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আবার জাতীয় সরকার গঠন না করা এবং ছাত্রদের রাজনৈতিক দল করা, এই দুটি হচ্ছে ভুল। দুটি আর প্রেক্ষাপট যদিও একেবারে ভিন্ন, কিন্তু অনেকটা মিল আছে, আমরাও তুলনা করি ৭১-এর সাথে ২৪-এর এই গণঅভ্যুত্থানের। আজকে সেটার উপরে আমি
মতামত চেয়েছিলাম, বলেছিলাম এটার উপর আমি আলোচনা করব, আপনাদের মতামত চাই। দর্শক অনেক মতামত দিয়েছেন, কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেটা তার প্রমাণ। এই ভিডিওতে আমি দেখা যাচ্ছে যে 20 ঘন্টা আগে যেই পোস্ট করেছিলাম গতকালকে, তাতে লাইক হয়েছে 8200, কমেন্ট এসছে 1700, শেয়ার হয়েছে 756টি। তো যথারীতি সমস্ত কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব না। আমি প্রথম দিক থেকেই পড়ি বা নিচ থেকে পড়ি, যে কোনো জায়গা থেকে পড়ি না কেন। এখানে এবারের বিষয়টা বেশ জটিল। জটিল মানে কি, খুব মিক্সড এসছে। আমি মোটা দাগে বলি, অনেকে বলছে হ্যাঁ ভুল হয়েছে, দুটাই ভুল। একটা হলো ছাত্রদের দল গঠনের পক্ষে আমি খুব একটা সাপোর্ট দেখলাম না, কিন্তু জাতীয় সরকার ব্যাপারে বলা হচ্ছে স্বীকার করছে, এবং সেই স্বীকার করার পর ভুলের জন্য দায় চাপানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির উপরে, যে বিএনপির অনীহা ছিল। আবার সামগ্রিকভাবে বলছে যে না, সিদ্ধান্তটাই ভুল ছিল। বলা হচ্ছে যে বিএনপির হাইকমান্ডের অনীহার কারণে এটা সম্ভব হয়নি, এখনো সম্ভব হচ্ছে না বিএনপির হাইকমান্ডের কারণে, তার মানে বিএনপি দায়ী আছে। আবার অনেকে বলছে যে না, এখন আর যা হওয়ার হয়েছে, এখন যেটা দরকার যে একটা ফ্রেশ ইলেকশন। এখন আর জাতীয় সরকার গঠন করে ও জাতীয় সরকারে যারা থাকবে তারা আবার ইলেকশন করবে, এটা কি কেমনে? সরকারের থেকে ইলেকশন করা মানে তা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারও করা হয় আর জাতীয় সরকার থাকে, তাহলে এই জাতীয় সরকার আবার যার যার মতন করে ইনফ্লুয়েন্স করবে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, একটা এলোমেলো অবস্থা হবে। তার চেয়ে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার একটা ফ্রেশ ইলেকশন। এইরকম মিক্সড মতামতগুলো দর্শক এসছে। আমি যেমন বলতে পারি যে অধিকাংশই বলেছে যে ছাত্রদের দল গঠন করা ঠিক হয়নি। যেমন আমি যদি বলি, কালাম বলেছেন ছাত্রদের দল গঠন করা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল, তারা জুলাই অভ্যুত্থানের স্পিড নিয়ে মাথা উঁচু করে থাকতে পারত। নিজাম খোকন বলছেন ছাত্রদের রাজনৈতিক দল করা ভুল ছিল। আলমগীর তালুকদার বেশ লম্বা একটা মতামত দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশ পথ হারানোর পর প্রথম কারণ আন্দোলন পরবর্তী সময় ছাত্রদের সরকারের অংশীদার হওয়া, দ্বিতীয়ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা। ছাত্ররা যদি আন্দোলন পরবর্তী সময় তারা তাদের নিজ নিজ জায়গায় ফেরত চলে যেত, তাহলে অন্তর্বর্তী সরকার বলেন অথবা জাতীয় সরকার এই ছাত্রদের ভয় পেত, তারা চাইলেও অন্য কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড সফল করা সম্ভব ছিল না। অর্থাৎ ছাত্ররা যদি চলে যেত তাহলে তাদের সবসময় ভুল থাকতো যে ছাত্ররা আবার উঠে আসতে পারে যদি আমরা ভুল করি। এটা তিনি বলার চেষ্টা করছেন। এটার উপরে বেশ অনেকেই মতামত দিয়েছেন। LTV24 বলছেন আমি মনে করি জাতীয় সরকার গঠন করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং এতে করে আমাদের দেশ উন্নয়নের দিকে উন্মোচিত হবে, ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। পুলিশ রাজনীতিবিদরা দুর্নীতি সাধন করতে পারবে না, যেহেতু সব দলের মিশ্রণে জাতীয় সরকার হচ্ছে। তা নাহলে 71-এ যা ছিল তাই হবে, অর্থাৎ ওই ভুলের পরিণতি হবে। শহীদুল ইসলাম বলছেন জাতীয় সরকার গঠন উচিত ছিল, ছাত্রদের প্রেশার গ্রুপ হিসেবে থাকা দরকার ছিল, দল করা চরম ভুল হয়েছে। রুবেল মিয়া বলছেন এখনো সময় আছে ডক্টর ইউনূসকে প্রধান করে জাতীয় সরকার গঠন করার দরকার, তাতে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন হবে। 14 দল বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করা উচিত। এক অক্ষরের ভুলগুলো আপনি চিহ্নিত করেছেন, একদম পুরোপুরি সঠিক বলেছেন বলে আমার মনে হয়। 24-এর ভুলটা সেটা আরো মারাত্মক, কারণ 71 আর 24-এর এক জিনিস না। 71 ছিল একটি ভিন্ন দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা, আর 24 ছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে, একটি ফ্যাসিবাদী সরকারের সাথে দেশের সাধারণ মানুষের ফুঁসে ওঠার একটা বিস্ফোরণ। কামরুল হাসান বলছেন আপনার সিদ্ধান্ত সঠিক, অবশ্যই জাতীয় সরকার হওয়া উচিত, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্ব হওয়া উচিত। ডক্টর ইউনূসের নেতৃত্বের ব্যাপারে কারোর কোনো দেখছি যে আপত্তি নেই। মুরাদ লিখছেন যে 71-এর স্বাধীনতা যুদ্ধ আর 24-এর কোটা আন্দোলন এক নয়, এই কোটা আন্দোলনকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের শেষ পর্যায়ে এক দফা আন্দোলনের রূপ নেয় ছাত্রদের ব্যানারে। তাদেরকে সমর্থন বা সামনে দেওয়ার কারণ হলো রাজনৈতিক দলের আলামত হলো হাসিনার দমন পীড়ন আরো তীব্র হতো। আসুন 71 আর 24 এক হলে 75-এর 7 নভেম্বরের দ্বিতীয় লেখাগুলি স্পষ্ট না দর্শক, আমি আর এটা রিপিট করলাম না, একটু পরিষ্কার করে যদি লেখেন ভালো হয়। মাকসুদুর রহমান বলছেন ছাত্রদের দল করা হলো সবচেয়ে বড় ভুল। আর রবিউল হক লিখছেন 3 বছরের জন্য একটা জাতীয় সরকার করে ঐক্যমতের ভিত্তিতে সকল সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন হলে ভালো হয়। জাতীয় সরকার গঠনের পক্ষে আমি। জালাল বলছেন। আলমগীর বলছেন তুমি তো এখন বিএনপির দালাল, কথা বলতে ভয় পাও। ভাই মতামতটা দেন, এই মতামতটা রাখেন সেকেন্ডেতে। আমি যেটার পরে জানতে চাইলাম সেটা বলেন, তারপরে আমি ভয় পাই কি ভয় পাই না সেটা দেখা যাবে। আমি ভয় পাচ্ছি না ভাই,
আমি ওপেন আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি এবং সেগুলি আপনাদের কাছে রিপিট করছি। যাক, ব্যক্তিগত আক্রমণ করলে করেন, অসুবিধা নেই, কিন্তু যেটা জানতে চাইলাম সেটা একটু সামনে আন, কথা বলেন। মানে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন কেন? আচ্ছা, আরেকজন লিখছেন যে শাহ আলম স্বপন সঠিক কথা বলেছেন, এই মুহূর্তে আমাদের সব দল মিলে একটা জাতীয় সরকার জরুরি। জাহাঙ্গীর হোসেন বলছেন, আমার মতে 5 বছরের জন্য জাতীয় সরকার চাই, তাও ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে হতে হবে। তার মানে পিনাকিদার ফর্মুলাটা ভালো। তারিকুল ইসলাম বলেন, শুধু ভুল না, চরম ভুল করছে ছাত্ররা, অর্থাৎ ওই দল করা। রবি রোহন বলছেন যে 71-এর স্বাধীনতা পাকিস্তানের বিরুদ্ধে, 24-এর স্বাধীনতা ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ভাই অনেক ভালোবাসতাম, আপনাকে এখনো ভালোবাসি, নিউজ দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, মোহাম্মদ মিজানুর রহমান লিখছেন যে 71-এর স্বাধীনতা হয়েছে বাংলাদেশের মানচিত্রের জন্য লড়াই, আর 5ই আগস্ট যা ঘটেছে তা হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান। 24-এর গণঅভ্যুত্থানে জাতীয় সরকার গঠন করার জন্য মোটামুটি সব দল এক থাকলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ রুহুল আমিন বলছেন, যাদের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে শুধু তারা ব্যতীত সকল দলকে নিয়ে রাষ্ট্রকে 54 বছর পিছিয়ে থাকার অবস্থান থেকে এগিয়ে দিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা যেতে পারে। জাকির আহমেদ বলছেন, এত ভূমিকা না টেনে আলোচনা সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় করুন। ভাই, আপনি একটু আলোচনাটা করেন কিভাবে করতে হয়, একটু আপনি যদি আমাকে পরামর্শ দেন, একটা ফরম্যাট দেন, তাহলে ভালো হয় আর কি। যাই হোক, সাফিয়া খান বলছেন, 71 ছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর 24-এ এসে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। এই কথাটা যেমন সত্য, তেমনি ছাত্রদের দল গঠন করা ভুল সিদ্ধান্ত এবং জাতীয় সরকার গঠন না করা চরম ভুল। এই ভুলের মাসুল জাতিকে আবার কোনো এক সময় দিতে হবে। ভালো থাকবেন ফিরোজ ভাই আমার এই মতামতের জন্য। এটা হচ্ছে তার মতামত, মানে তিনি বলছেন যে একটা ভুলের মাসুল দিতে হবে। হাসান বাবু বলছেন, ধন্যবাদ, বেশ ভালো পর্যবেক্ষণ। দ্বিতীয় স্বাধীনতার পর কিছু ভুল ত্রুটি হলেও এখনো জাতীয় সরকার গঠন করা সম্ভব। মামুন লিখছেন, আপনার চিন্তাধারা সঠিক আছে, কিন্তু ছাত্র সমন্বয়করা আসিফ নজরুল এবং কিছু ইউটিউবারের পরামর্শে চলার কারণে জাতীয় সরকার গঠন সম্ভব হয়নি এবং সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দেশকে তারা বিভাজন করে ফেলেছে। হজরত আলী লিখছেন, বিএনপির স্বার্থপরতা এর জন্য দায়ী। আমরা এখন নির্বাচন বাদে ঐক্যমত্য সরকার চাই, যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির স্থান হবে না। আল হাসান আল গাজীও লিখছেন, 71 দেখি নাই, কিন্তু হানাদার বাহিনীর শত্রুতা প্রকাশ্য ছিল, সে আমাদের উপর অবিচার করতে পারে। শেখ হাসিনা ভারতের জন্য জুলুম স্টিম রুলার কেন চালাতে পারলো, সেই জন্যই দ্বিতীয় স্বাধীনতা। গিয়াসউদ্দিন বলছেন, ডক্টর ইউনূসকে প্রধান করে একটা জাতীয় সরকার গঠন করা হোক। আচ্ছা, মাইনুল আলী বলছেন, আপনি চাইছেন জাতীয় সরকার, তা সম্ভব ছিল অন্তর্বর্তী সরকার গঠনের আগে। এখন দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোট করা সম্ভব নয়। এখন সামনে বিকল্প একটাই, তা হলো জাতীয় সরকারের পর, জাতীয় নির্বাচনের পর জাতীয় সরকার গঠন। দর্শক বুঝতে পারছেন যে একটা মিক্সড রিয়াকশন আসলো। জাতীয় সরকারের পক্ষে আছে অনেকেই, এটা করা উচিত, ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়া উচিত, এই ব্যাপারে অধিকাংশের মত। আবার কেউ কেউ বলছেন যে না, এখন আর সম্ভব না, এখন ফ্রেশ ইলেকশন করা দরকার। আবার কেউ কেউ, বিশেষ করে অধিকাংশ দেখলাম যে ছাত্রদের ভুল, দল করা ভুল, ছাত্রদের তাদের অবস্থানে থাকলে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, সেটা না করে তারা ভুল করেছে। যাক, নানা রকম মতামত, এই মতামতগুলোই দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণের মতামত, জনগণের অংশগ্রহণ খুবই জরুরি। তাহলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে তারা ঠিক পথে চলছে কিনা, সরকারও বুঝতে পারবে, এবং তার ভিত্তিতে সামনের যেই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়া, যারা রাজনীতি করেন তাদের জন্য সহজ হবে। ফলে আপনারা আপনাদের মতামতগুলো দিতে থাকুন, আমিও সময় সময় উপস্থাপন করব কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ভাবা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। গেল কয়েকদিন আগে বিমস্টেকে, থাইল্যান্ডের ব্যাংককে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের বিবৃতি এবং ভারতের বিবৃতি দুটোর মধ্যে বেশ কিছু তফাৎ এবং পার্থক্য দেখা দিয়েছে। দুই দেশের বিবৃতিগুলো আলাদা আলাদা শুনলে মনে হবে যে দুইটা বৈঠকের কথা দুই রকম, আর বৈঠক তো একটাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘোল কে খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের বাংলাদেশ থেকে? আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, ভারতের বক্তব্যগুলোর সাথে অনেক জায়গাতেই কিছুটা সাংঘর্ষিক। এর পাশাপাশি আপনার এই বৈঠক আয়োজন নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। আসুন দেখি ফ্যাক্ট কি, বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে। যেমন দুপক্ষ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে, তেমনি দুই নেতার কথাবার্তারও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ভারত এবং বাংলাদেশ সরকারের মুখপাত্রদের কাছ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ফেরত ইস্যু নিয়ে আমাদের প্রেস সচিব যে বক্তব্য জানিয়েছেন, ভারতের কোন গণমাধ্যম এ নিয়ে বক্তব্য দেয়নি যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আদৌ কি শেখ হাসিনার ফেরত নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে কথা বলেছেন, বা যদি বলেও থাকেন মোদি আসলে পাল্টা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন,
এটা নিয়ে কিন্তু ভারতের গণমাধ্যম ব্যাখ্যা দেয়নি বা তারা বক্তব্য দেয়নি। আবার অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে সরকারের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। আর ভারতের অবস্থান যেন অনেকটাই উল্টা। বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে, তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন, মোদীকে অনেকটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। দিল্লিতে কূটনৈতিক পর্যবেক্ষক যারা আছেন তাদের বক্তব্য যে সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা সেটা কম হয়েছে। দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উত্থাপন করেছেন, যার জন্য যেটা অস্বস্তিকর সেটাকে তারা পাশ কাটিয়ে গিয়েছেন। সুতরাং এই ঢাকা এবং দিল্লির জন্য এই প্রধানত যে বৈঠকটা আসলে যুগান্তকারী কোনো পদক্ষেপ নিয়ে আসবে না। আর ভারত যে এই বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধায় ভুগছিল, এটা কিন্তু আমরাও বুঝতে পেরেছি। গেল কয়েক সপ্তাহ ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে যখনই বারবার জিজ্ঞেস করা হয়েছে যে ব্যাংককে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে কি কোনো বৈঠক হচ্ছে কিনা, তিনি বলছেন যে এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। এমনকি 2 দিন আগেও আমরা এটা জানতাম না, প্রথম দিন রাতেও জানতাম না। হুট করে বিমস্টেক প্রোগ্রামের ঠিক মাঝখানে সম্ভবত রাত 2টার দিকে আমরা জানতে পারলাম যে 2 দেশের মধ্যে এই বৈঠক হয়েছে। আপনার টোটাল এই বৈঠকের পর অবশ্যই একটা পজিটিভ ভূমিকা যেমন আছে, এটা নিয়ে পাশাপাশি কিছু ইস্যু তৈরি হয়েছে 2 দেশের মধ্যে। আর যে মেইন ইস্যু হচ্ছে কি মুখপাত্র, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব, তিনি যতগুলো কথা বলেছেন, ভারতের যিনি সরকারের প্রধান মানে কি বলা হয় যে মুখপাত্র, তার বক্তব্যের সাথে অনেক কিছুতে ভিন্নতা চলে আসছে। এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। ভারতের গণমাধ্যম আনন্দবাজার তারা আমাদের দেশের প্রথম আলোকে কোটেশন করে নিউজটা করেছে, কিন্তু তাদের দেশের মুখপাত্র অথবা তাদের দেশ থেকে যে হ্যাঁ শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া নিয়ে কথা বলা হয়েছে বা না বলা হয়েছে, এই নিয়ে কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি। ইভেন কেউ কেউ বলছেন এর পরবর্তী সময় আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলামের বক্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমগুলো তারা কিন্তু অনেকটা যোগ করেছে যে বাংলাদেশ সরকারের যিনি মুখপাত্র তিনি পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন। পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন মানে হচ্ছে একতরফা বা এক পেশে কথা বলছেন। আর তিনি যে কথাগুলো বলছেন এগুলোর পেছনে নাকি কোনো এভিডেন্সমূলক তথ্য বা উপাত্ত তিনি উত্থাপন করতে পারেননি। তার মানে আমাদের প্রেস সচিব যে কথাগুলো বলছেন ভারত এটাকে কাউন্টার করছে। এখন ভারতের কাজই হচ্ছে, 2টা বিষয় আছে এখানে। একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো ইস্যুতে তারা গুজব ছড়ায়, হতে পারে সেখানে আলোচনা হয়েছে, আমাদের প্রেস সচিব বলছেন, কিন্তু ভারতের এটা গুজব হিসাবেই প্রেস সচিবকে কালার করার চেষ্টা করছেন। আবার হতে পারে ভারতের গণমাধ্যমগুলো সঠিক বলছে, আমাদের প্রেস সচিব যেগুলো বলছেন এগুলো রাজনৈতিক কিছুটা পক্ষপাত দুষ্ট। কারণ বাংলাদেশের মানুষ এই আলোচনার পরে 2টা জিনিসই শুনতে চাইছে যে ডক্টর ইউনুস মোদির কাছে শেখ হাসিনার ফেরত চাইছে কিনা, আর মোদি শেখ হাসিনার ফেরত দিবে কিনা কি বলছে। তো যে পাবলিক ডিমান্ডের উপরে কোনো বক্তব্য ভারত মনে করছে যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি এই টাইপের বক্তব্য দিয়েছেন, আর তিনি তার বক্তব্যগুলোর পক্ষে যথেষ্ট যুক্তি বা এভিডেন্স উত্থাপন করতে পারেননি। আসলে কে ঘোল খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের প্রেস সচিব শফিক সাহেব? এটা কোটি টাকার একটা প্রশ্ন। ভালো থাকুন। বাংলাদেশ সমুদ্র অঞ্চলের অভিভাবক এমনই দাবি করতে দেখা গিয়েছিল চীন সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে, এবং মনে করা হচ্ছে চীনের ব্যবসায়িক সম্প্রদায়কে আকর্ষিত করার জন্যই এহেন মন্তব্য ছিল ডক্টর ইউনূসের। তার পাশাপাশি এবার প্রশ্ন উঠছে যে ভারতের 7টি রাজ্যকেও যেখানে তিনি উপেক্ষা করলেন না, সেখানে কি ভারত হাত পা গুটিয়ে বসে রয়েছে? না, একেবারেই নয়। ভারতও এবার পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। আর ভারতের এই চাপে এবার বেজায় চাপে পড়ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, আর তার গদি যে নড়বড়ে সেটাও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার পাশাপাশি প্রশ্ন উঠছে বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে আসছে? বাংলাদেশ সমুদ্র অঞ্চলের অভিভাবক বলে দাবি করেছিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। চীনের বাণিজ্য মহলকে আকর্ষিত করতেই এহেন বক্তব্য রেখেছিলেন বলে অভিমত ছিল কূটনৈতিক মহলের। তিনি ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে উপেক্ষা করতে ছাড়েননি চীন সফরে গিয়ে। এরপর হাত গুটিয়ে বসে থাকেনি ভারতও। ভারতের চাপে এবার ইউনূসের গদি নড়বড়ে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি বাংলাদেশে ফের সেনা অভ্যুত্থানের দাবি উঠে আসছে? বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের স্পষ্ট দাবি, ইউনূসের 7 সিস্টার্স প্রসঙ্গে বক্তব্যের পর ভারতের বিভিন্ন রাজ্য থেকে রাজনীতিবিদদের নানা রকম কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে। তেমনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতেরই রয়েছে। ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যা প্রায় 6500 কিলোমিটার দীর্ঘ। এমনকি জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, ভারত 5টি বিমস্টেক সদস্যের সাথেই শুধু সীমান্ত ভাগ করে না,
তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে ভারত। প্রসঙ্গত, এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিপরীতে অবস্থান করতেই সেনাপ্রধান রাশিয়া সফরে গিয়েছেন। সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হয়েছিল, বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? ফের সেই সম্ভাবনা কি জোরালো হচ্ছে বাংলাদেশে? পাশাপাশি সদ্য গঠিত পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালামের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর একাধিক বৈঠক করেন। তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিন্তভাবে বিদেশ সফরে গিয়েছেন। সূত্রের খবর, জেনারেল ওয়াকারুজ্জামান যাচ্ছেন রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে। বাংলাদেশের সেনার তরফে জানানো হয়েছে, রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনা প্রধান। রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি। ফের 12 এপ্রিল তার দেশে ফেরার পালা। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সম্প্রতি সেনা প্রধানের মধ্য আফ্রিকা সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল সেই দেশে। ফলে বাংলাদেশ সেনা প্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিপরীতে অবস্থানের পরিকল্পনা নতুন জল্পনার জন্ম দিচ্ছে পদ্মাপাড়ের রাজনৈতিক অঙ্গনে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।